হ্যালো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা কপিকল সংক্রান্ত কিছু অঙ্ক সমাধান করব যেগুলোতে বিগত বছরে বোর্ড পরীক্ষা এসেছে এবং বিভিন্ন স্কুলের যে টেস্ট পরীক্ষা সেগুলোতে এই প্রশ্নগুলো এসেছে। তাহলে চলো সমাধান শুরু করি। প্রথমে 1 নম্বর একটা প্রশ্ন। এটা একটা দৃঢ় অবলম্বন থেকে একটি পুলি ঝুলানো আছে, আর পুলিশ সাহায্যে একটি সুতায় দুইটি বস্তু এ ও বি ঝুলানো আছে। এ বস্তুটি ভর হচ্ছে 20 কেজি, বি বস্তুটির ভর দেওয়া আছে কত 40 কেজি। আমরা এই কপিকল সংক্রান্ত যত ম্যাথ আছে এখান থেকে আমরা আসলে সুতার টান অথবা সুতা দ্বয়ের টান নির্ণয় করব এবং বস্তুর ত্বরণ নির্ণয় করব। সমগ্র কাঠামোটি যে ত্বরণে নিচের দিকে নামছে বা যে কোনো একটা দিকে তো অবশ্যই কি হেলে পড়বে বলতে হচ্ছে নিচের দিকে তো পড়বে, একটা ত্বরণে তো পড়বে, সেই ত্বরণটা আমরা নির্ণয় করব। দ্যাটস ইট, বস্তুর ত্বরণ নির্ণয় করব। তাহলে সুতার টান নির্ণয় করব এবং বস্তুর ত্বরণ নির্ণয় করব। কপিকল থেকে এই দুইটা জিনিস আসলে আমাদের বেশি নির্ণয় করতে বলে, এই দুইটাই আসলে বলে, বেশি না, এই দুইটাই বলে। তাহলে 1 নাম্বারটা চলো যদি সমাধান শুরু করি। তাহলে দেখো, এই কপিকল সংক্রান্ত অঙ্ক মুখস্থ করার কিছু নাই। হয়তো যারা মুখস্থ করবে তাদের থেকে হয়তো তোমার 2 মিনিট সময় বেশি লাগবে, কিন্তু তুমি খুব স্বাচ্ছন্দ্যে ম্যাথগুলো করতে পারবে। দেখো 1 নাম্বার প্রশ্নটা যদি দেখি, প্রথম কথা, এই ধরনের অঙ্কে প্রথমে ওজনের ডিরেকশন গুলো দেখাবা, সুতার টানের ডিরেকশন গুলো দেখাবা। দেখো, এ বস্তুর ওজন তাহলে কি এম এ জি। আমি এখানে এ বস্তুর ভরটাকে এম এ ধরে নিই আর এই বি বস্তুর ভরটাকে এম বি ধরে নিই। তাহলে বি বস্তুর ওজন এম বি জি। তাহলে আমি কিন্তু দুইটা বস্তুর ওজনের ডিরেকশন দেখালাম। এবার আমি দুইটা বস্তুর ওপর এই সুতা কি ধরনের প্রভাব রাখছে, টানের প্রভাবটা সেটা দেখব। এই বস্তুটা যখন, এখানে একটা বিষয় খেয়াল করো যে এম এ বস্তুর ভরটা এম বি বস্তুর ভর থেকে কিন্তু বেশি। দ্যাটস ইট, এই পুরো কাঠামোটা কিন্তু এই দিকে কিন্তু নিচের দিকে কিন্তু কি হবে, নিচের দিকে কিন্তু ঝুলে পড়বে পুরো কাঠামোটা। কারণ এই বি বস্তুর ভর এই বস্তুর ভর থেকে বেশি, তাহলে পুরো কাঠামোটা কিন্তু কি করবে, এই দিকে নিচের দিকে নামবে। তাহলে এই বস্তুটা যখন নিচের দিকে নামবে তখন স্বাভাবিকভাবে এই বস্তুর উপর সুতার যে টানটা সেটা কিন্তু ওপরের দিকে কাজ করবে। আমি আগের দিন বুঝিয়েছিলাম যে এই বস্তুর আমার এই আঙুলটা যে একটা সুতা হয়, আর আমি যদি সুতার সাহায্যে বস্তুটাকে ঝুলিয়ে রাখি তাহলে এই ওজন তো কাজ করছে নিচের দিকে, কিন্তু সুতার টানটা কোন দিকে তুমি যদি বুঝতে চাও, দেখো আমি ছেড়ে দেওয়া মাত্র কি বস্তুটা পড়ে গেল, এর মানে নিশ্চয় আমি সুতার টান ঠিক ওজনের বিপরীত দিয়ে এই বস্তুটাকে ধরে রেখেছি। তাহলে এই বস্তুর উপর সুতার যে টান বলটা সেটা কাজ করছে এই দিকে। এইবার যেহেতু একটি সুতা, এই পরিমাণ টান বলটাই কিন্তু আবার এই এ বস্তুর উপর কিন্তু ক্রিয়া করবে, কারণ সমগ্র কাঠামোটা যখন এই দিকে নামছে এ ত্বরণে, তখন এই বস্তুর উপর যে সুতার টান বলটা, এই টান বলটাই কিন্তু কি করবে, এই এ বস্তুর উপরই কিন্তু প্রভাব রাখবে। এটা যখন নিচের দিকে নামবে, এটা যখন নিচের দিকে নামবে তখন এই টানটা কিন্তু আবার এই বস্তুর উপর ক্রিয়া করে কিন্তু এই বস্তুটাকে কি কাঠামোটাকে এইদিকে নিয়ে আসবে। এর মানে এই পুরো কাঠামোটা এ ত্বরণে এইদিকে নামছে। এবার আসি, এবার দুইটা বস্তুর ব্যাপারে লিখি। ধরো প্রথমে এ বস্তুর ব্যাপার আমি লিখব, এ বস্তুর ক্ষেত্রে। তাহলে এ বস্তুর ক্ষেত্রে এ বস্তুর উপর কয়টা বল কাজ করছে, একটা হচ্ছে ওজনজনিত বল, একটা হচ্ছে সুতার টান। তাহলে এই দুইটার বিপরীত দিকে আছে, তাহলে এই দুইটার যে লব্ধি বলটা এটি আসলে কি কার্যকর বল হিসেবে ডিনোট হবে। তাহলে আমরা কি জানি যে কার্যকর বল বা সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। তাহলে যেহেতু আমরা এ বস্তুর ক্ষেত্রে লিখছি, দেখো তো এই এ বস্তুর ক্ষেত্রে সুতার টান বড় না ওজন বড়, যেহেতু পুরো কাঠামোটা এই দিকে ধাবিত হচ্ছে তাহলে নিশ্চয়ই এই এ বস্তুর ওজনের চেয়ে সুতার টান কিন্তু বেশি। যদি এ বস্তুর ওজন বেশি হতো তাহলে নিশ্চয়ই কাঠামোটা এই দিকে ধাবিত হতো না। তাহলে আমরা এ বস্তুর ক্ষেত্রে বলতে পারি সুতার টান তার ওজনের চেয়ে বেশি। তাহলে এম এ এ, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি। এবার বি বস্তুর ক্ষেত্রে, বি বস্তুর ক্ষেত্রে খেয়াল করো, বি বস্তুর ক্ষেত্রে যেহেতু সমগ্র কাঠামোটা এইদিকে ধাবিত হচ্ছে তাহলে বি বস্তুর ক্ষেত্রে নিশ্চয়ই এই সুতার টানের চেয়ে ওজন বেশি। যদি সুতার টান বড়ই হতো তাহলে এই কাঠামোটাকে তো নিচে নামতে দিত না। তো যদি এই বি বস্তুর উপর সুতার টানটা বড়ই হতো তাহলে কাঠামোটা কখনো নিচে নামতো না। দ্যাটস ওয়াই কি এই ওজনটাই কিন্তু কি সুতার টানের চেয়ে বেশি। তাহলে বি বস্তুর ক্ষেত্রে আমরা বলতে পারি যে এম বি জি মাইনাস টি ইকুয়াল টু এম বি এ, এটাকে দিই 2 নাম্বার। এবার দেখো 1 আর হচ্ছে 2 আমরা কি করব, যোগ করব। তাহলে আমি যদি বলি টি মাইনাস এম এ জি
প্লাস mvg মাইনাস টি ইকুয়াল টুmaa প্লাস mba। তাহলে এখান থেকে টি ক্যান্সেল করে দাও, আর যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে যদি আমি এ কমন নিই, তাহলে দেখো এখান থেকে আমি জি কমন নিব, এবার থেকে এ কমন নিব, তাহলে আমি কি লিখতে পারি, জি কমন নিলে আমি প্লাসটাকে আগে লিখি, দ্যাটস ওয়াই কি mb, যেহেতু আমি এখান থেকে কি করব, জি কমন নিব এবং এই প্লাসটাকে আগে লিখব। আচ্ছা, তোমাদের জন্য এক লাইন আমি ভেঙে করি, কারণ যেহেতু আমরা সম্পূর্ণ ম্যাথটা করবো সেহেতু এক লাইন বেশি করলে কোনো সমস্যা নেই। তাহলে এটা একটু সাজিয়ে লিখি, mvg মাইনাস mag ইকুয়াল টু ma প্লাস mb, এখানে কি এ কমন নিলাম। তাহলে দেখো, সুতরাং এ ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, এখানে কি করব, জি কমন নিব, তাহলে জি যদি কমন নেই তাহলে mb মাইনাস ma ডিভাইডেড, ভাগ দিয়ে দাও, এটা দিয়ে ma প্লাস mb দিয়ে কি করব, আমরা ভাগ দিয়ে দিব। এইবার এখানে আমরা মান বসাই, 9.8, mb মানে কত 40, ma মানে কত 20, আর ma কত 20, mb হচ্ছে 40। তাহলে দেখো ত্বরণের মান কত আসে, তাহলে ত্বরণের যে মানটা হবে 9.8 ইন্টু 40 মাইনাস 20 ডিভাইডেড 20 প্লাস 40, তাহলে 3.2666 এরকম। তাহলে আমি লিখতে পারি 3.267 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই যে বি বস্তুটা যে এ ত্বরণে এইদিকে যে ধাবিত হচ্ছে, বা পুরো কাঠামোটাই বলতে পারি, পুরো কাঠামোটা যে এ ত্বরণে এইদিকে ধাবিত হচ্ছে, সেই ত্বরণটা কত 3.267 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার এই মানটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাবো, যেহেতু সুতা কয়টা, একটা, তাহলে সুতা টানা হবে কয়টা, একটা। ধরো এটা আমরা 1 নং এ বসাই, 1 নং এ যদি বসাই তাহলে টি ইকুয়াল টু, দেখো তো এই মানটাকে আমি এই পাশে নিয়ে যেতে পারি না, তাহলে 1 নম্বর সমীকরণের চেহারাটা দেখতে এরকম হবে না, ma প্লাস mag, তাহলে ma মানে কত, ma মানে হচ্ছে 20, a মানে হচ্ছে 3.267, 20 ইন্টু 9.8, তাহলে দেখো 3.267 ইন্টু 20 প্লাস 9.8 ইন্টু 20, তাহলে দেখো কত আসে, আসবে হচ্ছে 261.34 নিউটন, কারণ সুতার টান, এটা কি আসলে টান বল। এখন মনে করো, কেউ যদি মনে করতো যে আমি 2 নং ইকুয়েশনে বসাবো, হ্যাঁ 2 নং ইকুয়েশনে বসাও, 2 নং ইকুয়েশনে বসালে চেহারাটা দেখতে কেমন হবে, দেখো টি কে ওই পাশে নিয়ে যাব আর mb একে এই পাশে নিয়ে আসবো, তাহলে টি ইকুয়াল টু mvg মাইনাস mba, তাহলে বসাও, mb মানে কত 40, তাহলে 40 ইন্টু 9.8 বিয়োগ 40 ইন্টু 3.267, তাহলে এবার ক্যালকুলেশন করো, দেখো একই কথা হবে, তাহলে 40 ইন্টু 9.8 বিয়োগ 40 ইন্টু 3.267, তাহলে সে কিন্তু একই কথাই হলো যে 261.32 নিউটন, জাস্ট একটু 3432 একই কথাই আসলে 261.32 নিউটন। এই হচ্ছে ঘটনা আর কি। তাহলে 1 নম্বর প্রশ্ন থেকে তোমাদেরকে যদি এইরকম সুতার টান এবং বস্তুর ত্বরণ বলতে পারো, কাঠামোর পুরো কাঠামোর ত্বরণ যদি বলে, একই কথাই, তাহলে বস্তুর ত্বরণ বা সুতার যদি টান বলে তাহলে তোমরা এইভাবে নির্ণয় করে দিবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 2 নং যে প্রশ্নটি ছিল সেই 2 নং প্রশ্নটি সমাধান করব। তাহলে দেখো 2 নং প্রশ্ন, আমার কথা হচ্ছে কপি কল তোমরা মুখস্থ করতে যাবে না। কেউ যখন এই কপি কলমগুলো মুখস্থ করতে যাবে তখনই তার কাছে কিন্তু কঠিন লাগা শুরু হবে, কারণ এই অঙ্ক পুরোপুরি বুঝে বুঝে করার জিনিস, আর যে অঙ্ক বুঝে করা যায় সেই অঙ্ক কেন তুমি মুখস্থ করতে যাও। আর মুখস্থ করার দুনিয়াতে অনেক জিনিস আছে, শুধু শুধু মেমোরি ফুল করবা কেন, যেগুলো মুখস্থ করার দরকার নাই ওইগুলো দিয়ে। এবার দেখো 2 নাম্বার বিষয়টা হচ্ছে, আমি একটা সারফেস রাখছি, এখানে কিন্তু কোনো সারফেস ছিল না, সুতার সাহায্যে দুইটা বস্তুই কিন্তু একদম মুক্তভাবে ঝুলানো ছিল। আমি একটা সারফেস রাখছি এবং এই সারফেসটা একদম মসৃণ, সারফেসটা কেমন মসৃণ। এবার দেখো এই মসৃণ সারফেসের উপর আমি একটা 5 কেজি ভরের একটা বস্তু রাখছি, যেটাকে আমরা এম দিয়ে ডিনোট করছি, আর এই বস্তুর সাথে একটা সুতা পুলির উপর দিয়ে এনে, যেটাকে আমরা পি বস্তু বলছি, যেটা ভর 7 কেজি ঝুলিয়ে দিয়েছি। তাহলে এম বস্তুটা হচ্ছে সারফেসের উপরে আছে, আর সুতার সাহায্যে পি বস্তুটা হচ্ছে কি মুক্তভাবে ঝুলে আছে। এই ক্ষেত্রেও আমাদেরকে বস্তুর ত্বরণ ও যেহেতু একটি সুতা, তাহলে কি হবে, সুতার টান নির্ণয় করতে আমাদেরকে বলেছে, বস্তুর ত্বরণ ও সুতার টান। তাহলে যথারীতি প্রথমে ওজনের ডিরেকশন, এরপর সুতার টানের ডিরেকশন, এরপরে কি খাতায় চলে আসবা। এবার দেখো এই যে বস্তুটা, এটা ধরো এম বস্তু,
আর এটা হচ্ছে পি বস্তু। এবার তাহলে এইটার যে ভরটা এটাকে আমি এম ধরে নিলাম, আর এইটার ভরটাকে আমি এম পি ধরে নিলাম। এই ধরাধরির কাজ তোমার কাছে, তুমি কি ধরবা সেটা তোমার ব্যাপার, তুমি যেভাবে ম্যাথটাকে সহজভাবে ফাইন্ড আউট করতে পারবা সেভাবে ধরে নিবা। এবার দেখো এই বস্তুটার ওজন কাজ করছে কোন দিকে, এই যে ওজনের ডিরেকশন দেখাইতে দেখাইতে মুখস্থ হয়ে যাওয়ার কথা, চোখ বুঝেও যদি তোমরা দাও তাও দেখবা ঠিক মতোই দিছো। এই বস্তুর ওজনটা কোন দিকে কাজ করছে, এম এম এই যে জি। এখন এই বস্তুটা তো সারফেসের উপর আছে, তাহলে সারফেস তাকে কি করবে, একটা প্রতিক্রিয়া বল দিবে আর। এইবার আমরা সুতার টানে আসি। যেহেতু এই বস্তুর চেয়ে এই বস্তুর ভরটা বেশি, দেখো এমপির ভরটা কিন্তু আচ্ছা আমি আগের ম্যাথে একটা কথা এখানে একটু মিস করেছিলাম, সেটা হচ্ছে এখানে কিন্তু এই বি বস্তুর ভরটা কিন্তু বেশি, বি বস্তুর ভরটা এ বস্তুর ভরের চেয়ে বেশি আসলে। যাই হোক একটু কারেকশন করে নিবে। এবার একটা বিষয় একটু খেয়াল করো, এখানে কিন্তু এই পি বস্তুর ভরটা এই এম বস্তুর ভরের চেয়ে কিন্তু কি বেশি। এর মানে এই পুরো কাঠামোটা কিন্তু এই দিকে ধাবিত হচ্ছে, এর মানে এই পুরো কাঠামোটার ত্বরণটা কিন্তু কি এই দিকে কাজ করবে। তাহলে এই বস্তুটা যদি এই নিচের দিকে ধাবিত হয় তাহলে তার উপর সুতার টানের ডিরেকশনটা উপরের দিকে, আর এই সুতার টানের প্রভাবে এই বস্তুটাকে ওই দিকে আগাবে, এর মানে এই বস্তুটার উপর সুতার টানটা কিন্তু এইভাবে পড়বে। আর যেহেতু একটি সুতা, এর মানে সুতার টানটা কি হবে, আসলে একটাই হবে। এইবার আমরা আসি, তাহলে প্রথমে আমি যদি খেয়াল করি পি বস্তুর উপর, তাহলে লেখো পি বস্তুর ক্ষেত্রে, পি বস্তুর ক্ষেত্রে, পি বস্তুর ক্ষেত্রে নিশ্চয়ই এই পি বস্তুর ওজনটা সুতার টানের তুলনায় বড়, না হলে তো এই কাঠামোটা এই ধরনের এই নিচের দিকে ধাবিত হতো না। এর মানে পি বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি এমপিজি মাইনাস টি ইকুয়াল টু এমপিএ। আচ্ছা এইবার এম বস্তুর ক্ষেত্রে, এবার একটা মজার ব্যাপার খেয়াল করো, এম বস্তুর উপর যে ওজনটা, এই এম বস্তুর ওজনটা কিন্তু তার প্রতিক্রিয়া বল দ্বারা কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে, কারণ এই এম বস্তুটা কিন্তু একটা সারফেসের উপর আছে, যদি ওজন বড় হতো সারফেস ভেঙে নিচে চলে যেত, যদি প্রতিক্রিয়া বল বড় হতো উপরে উঠে যেত। যেহেতু বস্তুটা একটা তলের উপরই আছে, বস্তুটা একটা তলের উপর দিয়েই তো আগাচ্ছে সামনের দিকে, এর মানে নিশ্চয়ই এই ওজন আর প্রতিক্রিয়া বল দুজনকে কি করে দিচ্ছে, ব্যালেন্স বা নাকচ করে দিচ্ছে। এর মানে এই এম বস্তুর উপর অ্যাক্টিভ ফোর্স অনলি টেনশন, মানে সুতার যে টান, এই টানটাই অনলি কি অ্যাক্টিভ। এই সুতার টানের কারণে কিন্তু এই বস্তুটা কিন্তু কি হচ্ছে, এই সামনের দিকে অগ্রসর হচ্ছে। এর মানে এই এম ভরের বস্তুর উপর একমাত্র কার্যকর বল হচ্ছে কি টি। তাহলে আমরা লিখতে পারি টি ইকুয়াল টু এম এম এ, এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও। এবার যথারীতি 1 যোগ 2 করো, তাহলে এমপিজি মাইনাস টি প্লাস টি ইকুয়াল টু এমপিএ প্লাস এম এম এ। এবার টি টি ক্যান্সেল করে দাও, এখান থেকে এমপিজি ইকুয়াল টু এ কমন নাও, এমপি প্লাস এম এম, তাহলে সুতরাং এ ইকুয়াল টু এমপিজি এমপি প্লাস এম এম। আমি তোমাদেরকে কিন্তু আগের লেকচারে বলেছিলাম যে যদি একটি সুতায় দুইটি বস্তু থাকে তাহলে যে বস্তুটাকে তুমি ঝুলিয়ে দিবে সেই বস্তুর ওজনটা উপরে বসবে আর নিচে দুই বস্তুর ভর বসবে। আমি চাইলে কিন্তু এটাকে একদম ডিরেক্টলি ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি তা করিনি, আমি একটু ভেঙে ভেঙে ব্যবহার করার চেষ্টা করেছি। তাহলে দেখো পি বস্তুর ভর কত 7, কত 9.8, তাহলে পি বস্তুর ভর কত 7 প্লাস এটা হচ্ছে 5, তাহলে দেখি কত আসে। তাহলে দেখো 7 × 9.8 ডিভাইডেড 12, তাহলে এটা আসছে 5.716, তাহলে কত 5.716 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার এর মানটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাই, ধরো 2 নং ইকুয়েশনে বসাই, তাহলে 2 নং টি ইকুয়াল টু এম এম এ, তাহলে এটার ভর কত 5, তাহলে 5 × 5.716, তাহলে দেখো 5.716 × 5, তাহলে কত আসবে 28.58 নিউটন। অথবা কেউ যদি চায় যে আমি 1 নং এ বসাবো, তাহলে দেখো 1 নং এ বসাইলে টিটা ওই পাশে নাও আর এমপি এটাকে এই পাশে আনো, তাহলে এমপিজি মাইনাস এমপিএ, তাহলে এমপি মানে কত, এমপি মানে 7, 7 × 9.8, 7 × 5.716, তাহলে দেখো 7 × 9.8 বিয়োগ 7 × 5.716, তাহলে কত আসে ওই একই কথাই যে 28.588 নিউটন। তাহলে তুমি যেভাবেই করো না কেন বা যে সমীকরণে বসাও না কেন, সুতা যেহেতু একটা, পুরো কাঠামোটা যেহেতু একই ত্বরণে আসছে, তাহলে সুতার টান কিন্তু আসলে কি একটাই বের হবে। তাহলে যদি 2 নাম্বার প্রশ্ন আসে তাহলে এইভাবে তোমরা প্রিসাইজ করবে তাকে।
আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 3 নং প্রশ্নটা সমাধান করব। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যদি এই প্রশ্নটাতেই যদি ঘর্ষণ দিয়ে দিত, তাহলে আমরা কি করতাম আমি তোমাদেরকে একটু ছোট্ট করে এখানে দেখিয়ে দিচ্ছি। ধরো এই সেম প্রশ্নতেই একদম ঘর্ষণ দিয়ে দিবে, সেম প্রশ্ন, কোনো পরিবর্তন না, শুধু একটু ঘর্ষণ দিয়ে দিবে। সেটা কি করতে পারে, ধরো এটাকে আমি অমসৃণ বানিয়ে দিলাম, এখানে একটু দাগ দিয়ে দিলাম অমসৃণ। এই বরাবর একটা আমাদেরকে ঘর্ষণ বল বলে দিল এফ কে, ধরো ঘর্ষণ বল বলে দিল। এইবার কি ভাইয়া এই বস্তুর উপর কি আমি বলতে পারবো যে একটা শুধু সুতার টান কাজ করছে, এই সুতার টানের বিপরীতে কি ঘর্ষণ বল আছে না? এর মানে এই যে 2 নং সমীকরণটা ছিল এম বস্তুর উপর, সেটা হয়ে যাবে টি মাইনাস এফ কে। কারণ দেখো এই বস্তুটা তো সামনের দিকেই তো আগাচ্ছে, দ্যাটস ইট। এই ঘর্ষণ বলের চেয়ে কিন্তু সুতার টানটা নিশ্চয়ই কি ছিল, বেশি ছিল, না হলে তো কাঠামোটা তো নিশ্চয়ই এইদিকে এ ত্বরণে ধাবিত হতো না। আর বাদ বাকি সব সেম। এইগুলো যদি এখন তুমি যোগ করো, দেখবে এ ইকুয়াল টু এমপিজি মাইনাস এফ কে ডিভাইডেড এমপি প্লাস এম এ আসবে, এরকম আসবে। এবার এটাকে বসাইলে তুমি সুতার টান নির্ণয় করতে পারবা। আর একটা কথা তোমাদেরকে বলেছিলাম, যদি ঘর্ষণ বল কখনো দেওয়া না থাকে, যদি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকে, ধরো ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে মিউকে দেওয়া আছে, তাহলে আমরা জানি কি মিউকে ইকুয়াল টু এফ কে বাই আর। তাহলে এফ কে ইকুয়াল টু মিউকে ইন্টু আর, তাহলে মিউকে আর মানে কত, আর মানে হচ্ছে এম এম জি। কারণ এই প্রতিক্রিয়া বলটা তো এই এম বস্তুর উপরই হচ্ছে, তাই না? কারণ এম বস্তুরই তো সারফেসের উপর আছে, আর এম বস্তুর উপরই তো আসলে ঘর্ষণ বলটা কাজ করছে। তাহলে কি লিখতে পারি, এম এম জি। তাহলে এইভাবে যদি ঘর্ষণ বল দেওয়া না থাকে, বের করে নিয়ে এখানে বসাবা, এই ত্বরণটা যে কোনো একটা ইকুয়েশনে বসাও, সুতার টান তোমরা নির্ণয় করতে পারবে। এবার আমি 3 নাম্বার নিয়ে কথা বলবো। তোমরা কমেন্টে জানাবে তোমরা কি আসলে এই লেকচারগুলো বুঝতে পারছো কিনা, তাহলে আমার সুবিধা হবে পরবর্তী লেকচারে আরো ডেভেলপ করার, যে তোমরা কিভাবে আসলে আরো ভালো বুঝতে পারো সেই উপায়। এবার দেখো 3 নাম্বার কনসেপ্টটাতেও আমি একটা মসৃণ তল ধরে নিয়েছি, এটাও কিন্তু অমসৃণ থাকতে পারতো। একটা মসৃণ তল, যথারীতি ওজন এমএজি এমবিজি, এটার ওজন এমপিজি, এটার প্রতিক্রিয়া বল কত আর। সুতার টান যেহেতু এখানে 2টা সুতা, কিন্তু এই কনসেপ্টটা কিন্তু 2টি সুতায় 3টি বস্তু। তাহলে এই পুরো কাঠামোটা যেহেতু এই এ বস্তুর ভরটা বি বস্তুর ভরের চেয়ে বেশি, এর মানে এই পুরো কাঠামোটা কিন্তু এইদিকে ধাবিত হচ্ছে। এর মানে কাঠামোটা যখন এইদিকে ধাবিত হচ্ছে, তাহলে সুতার টান টি1 কি কাজ করবে উপরে এদিকে। এই এ বস্তুর উপর সুতার টান যদি এইদিকে কাজ করে, তাহলে এই সুতার টানের কারণে কিন্তু এই পি বস্তুটা কিন্তু এইদিকে আসবে। এর মানে পি বস্তুর উপর সুতার টানটা কাজ করবে এই বরাবর। আর এই বস্তুটার যেহেতু কাঠামোটা যেহেতু এইদিকে চলে আসছে, এর মানে টি2 কিন্তু কাজ করবে কি উপরের দিকে। খেয়াল করো, এই বস্তুটা যখন নিচের দিকে নামবে, এই বস্তুটা কিন্তু টানে টানে কি উপরের দিকে চলে আসবে, উপরের দিকে যদি আসে, তাহলে এই বস্তুর উপর যে এই সুতার যে টানটা, সেটা উপরের দিকে কাজ করবে। এইবার এই বস্তুটা যখন আগাতে যাবে সারফেস দিয়ে, তখন স্বাভাবিকভাবে এই সুতার যে টানটা এই টানটা কিন্তু এই বস্তুর উপর কিন্তু টি1 এর বিপরীতে কাজ করবে। কারণ এই কাঠামোটা যখন নিচের দিকে নামতে যাবে, এই টানের কারণে এদিকে আসতে যাবে, কিন্তু এই সুতার টানটা তাকে ওই দিকে ধরে রাখতে চাবে, স্বাভাবিকভাবে ধরে রাখতে চাবে। তাহলে এই পি বস্তুর উপর সুতার টান দয় এইভাবে আসলে কাজ করে। এবার আমি একটা একটা করে বস্তু লিখি। ধরো প্রথমে এ বস্তুতে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ওজনটা সুতার টানের তুলনায় বড়। তাহলে এম এ জি মাইনাস টি1 ইকুয়াল টু এম এ। এবার যদি আমি বি বস্তুর কথা বলি, এটাকে আমি একটু সাইজ করে নিই, টি1 ইকুয়াল টু এম এ জি মাইনাস এম এ। এবার বি বস্তুর কথা বলি, বি বস্তুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি সুতার টান টি2টা এমবিজির থেকে বড়। তাহলে টি2 মাইনাস এমবিজি ইকুয়াল টু এমবিএ। তাহলে এটা আমি লিখতে পারি টি2 ইকুয়াল টু এমবিএ প্লাস এমবিজি। এবার হচ্ছে পি বস্তুর উপর খেয়াল করো, পি বস্তুর উপর এখানে যেহেতু মসৃণ তল, তাহলে সুতা দ্বয় টান দ্বয় কাজ করছে, আর এই তার ওজনটা প্রতিক্রিয়া বল দ্বারা কি হয়ে যাচ্ছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে। যেহেতু পুরো কাঠামোটা এইদিকে আসছে, তাহলে নিশ্চয়ই এই প্রথম সুতার টানটা মানে টি1টা টি2 এর তুলনায় কি বেশি। তাহলে টি1 মাইনাস টি2 ইকুয়াল টু এমপি এ। এটাকে 2 নাম্বার দাও আর এটাকে 3 নাম্বার দাও।
এইবার আমরা কি করি, এই তিনটা আমরা কি করব বলতো, কি করলে আমাদের এই তিনটার একটা সুবিধা হবে। তিনটা অনেক কিছু করা যায়, যোগ বিয়োগ গুণ যাই করো না কেন অনেক কিছু করে হয়তো করা যাবে, কিন্তু আমি একটা যেটা কাজটা করব, আমি T1 আর T2 এর মানটা এই 3 নং সমীকরণে কি করব বলতো, বসিয়ে দিব। তাহলে দেখো 3 নং সমীকরণে যদি আমি বসাই, 3 নং সমীকরণে আমি বসাই, তাহলে T1 মানে কত বসাতে পারি, MAG মাইনাস MAA, ভালো কথা। এইবার মাইনাস T2 মানে কত, MBA প্লাস MBG ইকুয়াল টু কি, MPA। এবার MAG MAA MBA MBG MPA। এবার কি করি, এই এগুলোকে এইটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে ওই পাশে নিয়ে গেলে দেখবা MAG মাইনাস MBG, আর এই পাশে নিলে পরে আমি যদি একবারে বলি এ কমন নেই, দেখো এটাকে নিলে প্লাস হবে, এটাকে নিলে প্লাস হবে, তাহলে আমি যদি কমন নেই তাহলে MA প্লাস MB প্লাস কি হবে MP। তাহলে সুতরাং A ইকুয়াল টু হবে নিচে 3 ভরের যোগফল, উপরে হবে বড় ভর বিয়োগ ছোট ভর হোল ইনটু কি জি। তোমরা চাইলে কিন্তু এটা একবারও লিখতে পারতা, কিন্তু আমি চাই না যে মুখস্থ করো। সময় শর্ট থাকলে সেটা আলাদা বিষয়, সময় আছে 1 মিনিট, ম্যাথটা করে আসতে হবে, সেটা একটা বিষয় আছে। তাহলে MA মানে কত, MA মানে হচ্ছে 66 মাইনাস MB মানে কত 30 ইন্টু 9.8 ডিভাইডেড 66 প্লাস 30 প্লাস পি বস্তুর ভর কত 2, তাহলে এটা হচ্ছে 3.6 মিটার পার সেকেন্ড। এইবার এই এর মানটা যদি তুমি 1 নং ইকুয়েশনে বসাও তাহলে T1 পাবা, 2 নং ইকুয়েশনে বসালে কিন্তু T2 পাবা। তাহলে দেখো আমি যদি 1 নং ইকুয়েশনে বসাই, তাহলে T1 ইকুয়াল টু MA মানে কত, MA মানে 66, তাহলে 66 ইন্টু 9.8 মাইনাস 66 ইন্টু A মানে কত 3.6, তাহলে দেখো কত আসে, 66 ইন্টু 9.8 বিয়োগ 66 ইন্টু 3.6, তাহলে কত আসে 409.2 নিউটন। আর T2 মানে কত, T2 হচ্ছে কত MBA মানে 30 ইন্টু 3.6 প্লাস 30 ইন্টু 9.8, তাহলে 30 ইন্টু 3.6 প্লাস 30 ইন্টু 9.8, তাহলে এটা আসবে 402 নিউটন। তাহলে এই হচ্ছে সুতাদ্বয়ের টান। এই যে আমি 3টা ম্যাথ নিয়ে আলোচনা করলাম, তোমরা কিন্তু এই 3 নাম্বার ম্যাথে যদি ঘর্ষণ থাকতো, তাহলে শুধু ঘর্ষণ যদি থাকতো তাহলে আমি এখানে একটু বলে দেই, শুধু কি হতো, A ইকুয়াল টু MB, আচ্ছা বড় ভর কত MA, তাহলে MA মাইনাস MB G মাইনাস FA ডিভাইডেড 3 ভরের যোগফল হতো। তাহলে কথাটা কি বলছি, এই সেম ম্যাথে যদি ঘর্ষণ থাকতো তাহলে কি বড় ভর মাইনাস ছোট ভর হোল ইনটু G মাইনাস FA ডিভাইডেড কি 3 ভরের যোগফল হতো। এই ছিল হচ্ছে কপিকল সংক্রান্ত কিছু অঙ্ক। সামনে আরো কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব আমরা। ধন্যবাদ।